রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দুপুর 12টার সংবাদে স্বাগত, সাথে আছি আমি আফসার উদ্দিন। দেশের শীর্ষ কওমি আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার অভিমুখে। শনিবার ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লাখো ভক্ত অনুসারীরা। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। শীর্ষ এই আলেমের জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকা জুড়ে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি 10 প্লাটুন বিজিবি সদস্য আছেন হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়া 4 উপজেলায় দায়িত্ব পালন করছেন 7 জন ম্যাজিস্ট্রেট। শনিবার সকাল 9টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়। এরপর তার লাশ দেখার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাদ জোহর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে একমাত্র জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন শফী পুত্র মাওলানা মাহমুদ ইউসুফ। জানাজা শেষে মাদ্রাসার ভেতরে বাইতুল আতিক জামে মসজিদ কবরস্থানে দেশবরেণ্য এই আলেমকে দাফন করা হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে ও 3 মেয়ে রেখে গেছেন। দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। 1986 সালে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন আল্লামা শাহ আহমদ শফী। 34 বছর ধরে তিনি ছিলেন এই দায়িত্বে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। চট্টগ্রামের হাটহাজারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজের জানাজা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কি প্রস্তুতি চলছে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। জানাজার কিন্তু সব শেষ প্রস্তুতি কিন্তু তারা শেষ করেছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে এসেছে। আমরা দেখানোর জন্য চাচ্ছি যে হাটহাজারী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কিন্তু আসলে যে আল্লামা শফীর কফিন রাখা হয়েছে, সেখানে কিন্তু যারা ভক্ত রয়েছেন তারা ছুটে এসেছেন হাটহাজারী প্রাঙ্গণে। সকাল থেকে কিন্তু এখানে ছুটে এসেছেন। 9টা বাজার সাথে সাথে ঢাকা থেকে যে পাচ্ছেন নেটওয়ার্কের কিন্তু খুব একটা দুর্বল থাকলেও কিন্তু আমরা দেখানোর চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু লাখো লাখো ভক্ত জানাজায় অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছেন। চট্টগ্রাম হাটহাজারী যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়ে কিন্তু আসলে লাখো লাখো ভক্ত তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য সড়কের উপরে কিন্তু তারা অপেক্ষা করছেন। তার কারণে সড়ক দিয়ে যে যান চলাচল করার কথা রয়েছে সকাল থেকে যান চলাচল একেবারে কিন্তু বন্ধ করা হয়েছে। তেমনিভাবে যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখছি তারা কিন্তু খুব একটা সতর্ক অবস্থান রয়েছে। বিজিবিও মোতায়েন করা হয়েছে 10 প্লাটুন। সব মিলিয়ে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি তারা খুব সতর্ক অবস্থান থাকার কারণে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। কিন্তু ঠিক 2টো বাজার সাথে সাথে কিন্তু আমরা জানি আল্লামা শফীর জানাজা হবে। সে জানাজার পরেই কিন্তু আমরা জানিয়েছি কিন্তু এই পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হবে। আমরা একটু কথা বলতে চাই। আমার পাশে আছেন যারা দেশের বিভিন্ন জায়গা থেকে, কেউ সিলেট থেকে ছুটে এসেছেন, কেউ ঢাকা থেকে ছুটে এসেছেন ভক্ত যারা, তাদের থেকে আমরা একটু জানাবো শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু তারা ছুটে এসেছেন। শেষ শ্রদ্ধা জানাতে পেরেছেন কিন্তু? জি আলহামদুলিল্লাহ। আমি টঙ্গী গাজীপুর বিসিক থেকে জামিয়া রশিদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে আসছি। আমি হুজুরকে যত কাছে দেখছি, হুজুর অত্যন্ত ওনার সুমধুর ওনার ব্যবহার আমরা পাইছি এবং এই জন্যই আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা ছুটে এসেছি।
আফসার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা ভক্ত তারা কিন্তু ছুটে এসেছেন কিন্তু আসলে শেষ বিদায় জানাতে। বিদায় জানাতে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে ভিড় করছেন তার কফিনের পাশে, কিন্তু আসলে অনেকজন কিন্তু আসলে কাছে গিয়ে কিন্তু আসলে ছবির চেহারা দেখলেও কিন্তু বহুজন এখনো পর্যন্ত দেখতে পারেনি। কিন্তু আমরা কথা বলতে চাই এখানে যারা ভক্তরা ছুটে এসেছেন, আমরা জানতে চাচ্ছি, আমরা একটু কথা বলতে চাচ্ছি। খুব কাছে থেকে কিন্তু আসলে হুজুরকে দেখেছেন, এখন যে হুজুর আপনাদের ছেড়ে সবারই ছেড়ে চলে গেলেন, কতটুকু পর্যন্ত ক্ষতি হচ্ছে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এসেছি চট্টগ্রাম আন্দরকিল্লা থেকে। আমি আন্দরকিল্লা প্রতিষ্ঠানের শিক্ষক। তো এখন আমরা যতটুকু হুজুরকে দেখেছি এতদিন, হুজুরের বয়ান শুনেছি, হুজুরের লাখো লাখো ভক্ত দেখেছি, হুজুরের বয়ান শুনেছি এবং সুমধুর কণ্ঠে বয়ান শুনেছি। হুজুর আজকে যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আজ আমরা বাসায় প্রকাশ করতে পারতেছি না যে হঠাৎ হুজুর আমাদেরকে এরকম এতিম করে চলে যাবেন। আসলে বিষয়টা বলতে আমরা আমাদের অন্তর ছিঁড়ে চলে যাচ্ছি। মানে আমরা কীভাবেই বাসায় প্রকাশ করব যে হুজুর আমাদের কাছ থেকে এমনভাবে চলে যাবে। আমরা বুঝি নাই যে হুজুর এভাবে হঠাৎ করে যে আমাদের ছেড়ে চলে যাবেন। এই জন্য আমরা লাখো লাখো ভক্তরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি। এমনি কেউ কারো কাছে এমনি আসে না, অবশ্যই হৃদয়ের একটা টান আছে বিদায় আমরা এত দূর ছুটে চলে আসছি। বিভিন্ন কষ্টের বিনিময়ে, বিভিন্ন ধরনের ঘাটতি করে আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা এক পর্যন্ত হাটাজারি মাদ্রাসায় অবস্থান করতেছি। কিন্তু আমরা আসছি 10টার দিকে। কেন 10টার দিকে চলে আসছি আমরা? কারণ জানাজা হবে 2টার দিকে। তারপরে আমরা চলে আসার উদ্দেশ্যটা হলো আমরা সহি সালামতে যেহেতু জানাজায় শরীক হতে পারি, হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারি, হুজুরের সাথে হুজুরের মরদেহতে দেখতে পারি। এজন্য হৃদয়টা যেহেতু ঠান্ডা করার জন্য আমরা এত দূর থেকে চলে আসছি। ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে সুযোগ দেওয়ার। কওমি শিক্ষায় ওই আল্লামা শফির অনেক অবদান রয়েছে। কওমি শিক্ষা কি এখন আল্লামা শফি চলে যাবার পরে তেমন কোনো সমস্যা হবে? হ্যাঁ, সে সম্পর্কে আমি বলতে চাই, আল্লামা শফি আমাদের সরতাজ মহোদয়, ওস্তাদের ওস্তাদ, অবশ্যই আমার ওস্তাদ না হলে আমাদের ওস্তাদের ওস্তাদ। তো বলতে চাচ্ছি, এতদিন যাবৎ একটা মা যেভাবে তার সন্তানকে চারিদিকে ঘিরে বেষ্টন দিয়ে রাখতেন, এভাবে একটা ইসলামী দলকে উনি এতদিন পর্যন্ত এভাবে বেষ্টন দিয়ে রাখছেন। ধন্যবাদ আপনাকে। আফসার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা ভক্ত তারা কিন্তু জানাজার অপেক্ষায় আছেন। এমনকি যে মাঠ প্রাঙ্গণ ছাড়াও কিন্তু রাস্তা জুড়েও কিন্তু আমরা দেখছি যে ভক্তরা অপেক্ষা করছেন। ঠিক 2টো বাজলে কিন্তু জানাজা হবে। আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আফসারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাটহাজারী থেকে যুক্ত হয়েছিলেন নয়ন বড়ুয়া জয়, হেফাজতে ইসলামের আমিরের জানাজার বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নিয়ে আসতে ও মাদক চোরাচালান রোধে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ ভারতের 2 সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। 50তম সীমান্ত সম্মেলন শেষে শনিবার সকালে একথা জানান উভয় বাহিনীর মহাপরিচালকরা। করোনাকালীন সময়েও ভারত বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধ না হওয়া, মাদক চোরাচালান বৃদ্ধি পাওয়া সহ নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। সীমান্ত সম্মেলনে প্রাধান্য পেয়েছে সীমান্তে হত্যা, মানব পাচার, মাদক চোরাচালান, ঝুঁকিপূর্ণ সীমান্তে যৌথ টহল, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা সহ নানা বিষয়। এই সময় সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসা সহ মাদক চোরাচালান রোধে গৃহীত সিদ্ধান্তের কথা জানান বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা ও বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার কথা জানান বিজিবি প্রধান। তথ্য বলছে 2 প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা কৌশলে অবৈধ অস্ত্র ঢোকে বাংলাদেশে। তারপরে নানা সিন্ডিকেটে হাত বদলে চলে যায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কাছে। বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও অরাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহার হচ্ছে এসব অবৈধ অস্ত্র। তারা বলছেন, সীমান্তে নজরদারি না বাড়ালে অস্ত্র প্রবেশ থামবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র ব্যবহার আগের চেয়ে নিয়ন্ত্রণে। আশিকুর রহমান শ্রাবণের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুমন। প্রতিবেশী দেশের গণমাধ্যম বলছে, ভারতের বিহারের মুঙ্গের প্রদেশে তৈরি হওয়া অস্ত্র उत्तर और दक्षिण 24 परगना हुए बांग्लादेशे पाचार है। बिहार से लेके आते हैं और इधर में लाके ये बांग्लादेश की तरफ इनको भेजता है। विभिन्न गोয়েন্দা সংস্থার রিপোর্টে জানা যায়, স্থল ও জলপথের 30টি রুট দিয়ে আগ্নেয়াস্ত্র ঢোকে বাংলাদেশে। তার মধ্যে অন্যতম রুটগুলো হলো টেকনাফের কক্সবাজার ও খিয়া সীমান্ত। মূলত অস্ত্রগুলো মিয়ানমার থেকে এই পথে আসে।
এছাড়া উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও হিলি সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢোকে বাংলাদেশে। অবৈধ অস্ত্রের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশসমূহ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। সেটি অনেক সময় দুর্গম বনাঞ্চলের ভিতর দিয়ে, কখনো দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়েও এই ধরনের একটি বড় অস্ত্রের চালান বিভিন্ন সময় বাংলাদেশে প্রবেশ করে থাকে। এক বছর আগে নিউজ 24-এর অনুসন্ধানে দেখা যায় দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি করে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আবার অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলোও আসে দুষ্কৃতিকারীদের হাতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সাংকেতিক ভাষা ও কৌশল ব্যবহার করে সীমান্তরক্ষীদের ফাঁকি দেয় পাচারকারীরা। বাংলাদেশের সিম ব্যবহার করে না, ও ভারতের সিম ব্যবহার করবে। তার কাউন্টার পার্টে বলে যে গরু, তা সে জানে গরু মানে হচ্ছে 9 মিলিমিটার পিস্তল। তারপর যখন আপনি 7.62 মিলিমিটার পিস্তলের কথা বলবেন, তখন সে বলবে বকনা। বুলেটকে ওরা বলে হচ্ছে ক্যাপসুল অথবা বিচি। আর তাদের লেনদেনটা বেশিরভাগ হচ্ছে হুন্ডির মাধ্যমে এইগুলা চলে যায় টাকাটা তাদের কাছে। অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে বড় শহরগুলোতে পৌঁছায়, মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা, বলছে র্যাব। মূলত অর্থ লেনদেন কয়েকটি ধাপে হয়ে থাকে। এটি কয়েকবার হাত বদল হয়ে মূলত রাজধানীতে প্রবেশ করে এবং এর পিছনে মোটা অঙ্কের আর্থিক লেনদেনও হয়ে থাকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, প্রশাসনের নজরদারিতে গ্যাং কালচার এখন অনেকটাই স্থিমিত, কমেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। অস্ত্র নিয়ে গোপন করে রাখাটা যতটুকু আপনার জন্য সহজ, কিন্তু এটা ব্যবহার করে নিয়ে লুকিয়ে থাকা এখন কিন্তু আগের থেকে অনেক বেশি টাফ। যদি কারো এই ধরনের দুরাশা থাকে, আমাদের মেসেজ যেটা যে আসলে গভর্নমেন্টের যে সক্ষমতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, এটার সঙ্গে চ্যালেঞ্জে না যাওয়াটাই ভালো, কারণ কোনো মতেই পারার সুযোগ নাই। এ বিষয়ে র্যাব অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যে কোনো মূল্যে এই ধরনের তথ্য পেলে তাকে যেই হোক না কেন তাকে আমরা গ্রেফতার করে যথাযথ আইনের হাতে সোপর্দ করি। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্রের উৎসগুলো বন্ধ করতে না পারলে অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে উঠতি সন্ত্রাসীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবার ঢাকার অস্থির পেঁয়াজের বাজারের খবর জানবো। এই মুহূর্তে কারণ বাজার অবস্থান করছেন আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, বাজারের কি অবস্থা দেখছেন? দাম কমেছে কিনা? ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি বিষয়ে? আপনার ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই অস্থির অস্বাভাবিক পেঁয়াজের বাজারের যে চিত্র আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, এখন কিন্তু কিছুটা স্বাভাবিক হয়ে আসছে বলতেই হয়। কেননা আমরা আজকের যদি মূল্য তালিকা ধরেই আপনাকে বলি, আজকে এখানে কারণ বাজারের পাইকারি আড়তে আমরা রয়েছি। এখানে দেশি যে হাইব্রিড পেঁয়াজ সেটি কিন্তু 80 টাকা কেজিতে আজকে বিক্রি হচ্ছে, এবং যেটি পাবনার পেঁয়াজ সেটির মূল্য তালিকায় বলা হচ্ছে 85 টাকা। দেশি এবং ভারতীয় পেঁয়াজ যেটি, সেটি কিন্তু 60 থেকে 62 টাকায় আসলে আজকে লেনদেন হচ্ছে। তো সব মিলে অস্বাভাবিক যে একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছিলাম, সেটি একটু একটু করে কমে আসছে। এবং সকালে কিন্তু এই কারণ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম তারা এসেছিলেন, এখানে অভিযান চালিয়েছেন, এবং এর বাইরেও ভোক্তা অধিদপ্তর কিন্তু 4টি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছেন 1000 টাকা করে মূল্য তালিকা এবং বেশ কিছু অসঙ্গতির কারণে। তো সার্বিকভাবে ক্রেতারা যেমন প্রত্যাশা করছেন যে বাজার স্বাভাবিক হয়ে আসুক, সেটি এখন যে আড়তদাররা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। যদিও এরই মধ্যে আরও একটি সংবাদ, ইতিবাচক সংবাদ, ভারত 25,000 টন পেঁয়াজ কিন্তু বাংলাদেশকে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটি কিন্তু গণমাধ্যমে আসার পর আমরা দেখছি যে বাজারে কিছুটা স্থিরতা রয়েছে। অর্থাৎ খুব অস্বাভাবিক যে পরিস্থিতির দিকে যাচ্ছিল সেটি নিয়ে আমরা একজন এখানে আড়তদাররা রয়েছেন, তাদের সাথে কথা বলে দেখতে চাই। একটু বলবেন যে আজকের পরিস্থিতি, আমরা দাম নিয়ে দেখছিলাম, তো সব মিলে ভোক্তা অধিদপ্তর এসেছিলেন, আপনারা কি মনে করছেন যে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বাড়ছে কিনা? পেঁয়াজের সরবরাহ আমাদের বাজারে সরবরাহ আছে বলতে, যেরকম আমাদের মাল আছে ক্রেতা নেই, তার পরিপ্রেক্ষিতে যেরকম মাল তো কন্টিনিউ দৈনিকই কম বেশি কিছু কিছু আসতেছে, কিন্তু ওই পরিমাণে কাস্টমার না থাকার কারণে বাজারে মালগুলো স্টকের মতো মালগুলো পড়ে রয়েছে। এখন ক্রেতা আসলে আমরা বিক্রি করতে পারবো, যেরকম আগের তুলনায় বাজার কেজিতে 4 থেকে 5 টাকা কম আছে আজকের তুলনায়। একটু কমতির দিকে? হ্যাঁ, একটু কমের দিকে, কিন্তু বাড়ে নাই বাজারটা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আফসার যেমন শুনছিলেন যে আসলে বাজারে এক ধরনের স্থিরতা তৈরি হচ্ছে, সব মিলে বাজারে
অস্বাভাবিক যে পরিস্থিতি সেটি অনেকটা কাটিয়ে উঠছে এবং সবাই আশা করছেন যে এই অস্বাভাবিকতা কেটে যাবে আর কি। তো এই ছিল আসলে রাজধানীর কারণ বাজারের আজকের পেঁয়াজের দরদাম এবং এই পরিস্থিতি। স্টুডিওতে ফিরছি আপনার কাছে, পরের সংবাদে নিশ্চয়ই আরও তথ্য নিয়ে যুক্ত হবো। আফসার বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অস্থির পেঁয়াজের বাজার, এখনও অস্থিরতা কমেনি। নতুন করে দাম না বাড়লেও এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ বিষয়ে ফরিদপুর থেকে পেঁয়াজের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, ফরিদপুরের বাজারে কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ? ক্রেতা বিক্রেতাদের কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ আফসার। আপনি জানেন যে বেশ কিছুদিন যাবতই কিন্তু ফরিদপুরে পেঁয়াজের বাজার অনেকটাই কিন্তু অস্থির অবস্থায় ছিল। তবে একটা জিনিস বলতে চাই যে এই আজকে থেকেই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেরেছি যে কিছুটা হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। কেননা ফরিদপুরের পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার পর থেকেই ফরিদপুর জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার তারা কিন্তু সর্বদাই কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলা যেখানকার পেঁয়াজ সবচেয়ে বেশি উৎপাদন হয় সেখানেই কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং বিভিন্ন দণ্ডে কিন্তু অর্থদণ্ডে কিন্তু তাদেরকে দণ্ডিত করেছেন, যার ফলে দেখা যাচ্ছে যে ফরিদপুরের পেঁয়াজের যে বাজারটা রয়েছে সেখানে কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থা রয়েছে। তবে একটা বিষয়ে বলি যে যেহেতু ফরিদপুরের পেঁয়াজের রাজধানী খ্যাত হিসাবে পরিচিত, এখানে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়, সেখানে পেঁয়াজ হওয়ার কারণে কিন্তু পাবলিক হতাশা হয়ে রয়েছে। তারপরেও একটা আশার আলো যদি আপনাকে বলি যে আগামী মাস থেকে কিন্তু ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু লাগানো শুরু হবে। তবে এই পেঁয়াজটা কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু বড় হয় এবং 1-1.5 মাসের মধ্যেই কিন্তু সেই পেঁয়াজটা কিন্তু উত্তোলন করা সম্ভব হয়। তবে বলা যাচ্ছে যে 1.5 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু এই পেঁয়াজের কিন্তু বাজার কিন্তু ভালো অবস্থানে হয়ে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। তো এই ছিল আমাদের কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ খবর। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। আচ্ছা সোহাগ, আপনাকে ধন্যবাদ। বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। সারা দেশের কৃষকদের অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষির যান্ত্রিকীকরণের লক্ষ্যে সম্প্রতি একনেকে পাশ হওয়া 3020 কোটি টাকার প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই প্রকল্পের আওতায় হাওর ও লবণাক্ত অঞ্চলের কৃষকদের 70% পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একদিকে করোনা সংকট, অন্যদিকে ঘূর্ণিঝড় আমপানের আঘাত, সব মিলিয়ে গেল বোরো মৌসুমে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় কৃষকদের মাঝে। অনেক এলাকায় আবার সময় মতো ধান কাটতে না পারায় নষ্ট হয় কৃষকের সোনালী ফসল। করোনাকালীন এই সংকটে দেশের খাদ্য নিরাপত্তা বিবেচনায় তাই কৃষি উৎপাদনকে বাড়তি অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কৃষির আধুনিকীকরণ ও যন্ত্রের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষকদের কাছে প্রয়োজনীয় সংখ্যক ধান কাটা যন্ত্র পৌঁছে দিতে চলতি অর্থবছরে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প পাশ হয় একনেকে, যারাও তাই অর্ধেক দামে 51,300টি কৃষিযন্ত্র বিতরণ করা হবে। এরই মধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে। এই যন্ত্রের দাম অনেক সময় আমাদের কৃষকদের জন্য খুব বেশি পড়ে, এই জন্য আমরা একটা ভর্তুকির ব্যবস্থা করেছি। এইভাবে আমরা সহায়তা করব। আমার কাজ কিন্তু সহায়ক হিসাবে, বাস্তবায়নকারী কিন্তু তারা নিজেরা। আমরা একটা প্রকল্প নিয়েছি, আপনারা জানেন 3020 কোটি টাকা, 5 বছরে এটা বাস্তবায়ন হবে এবং এই বছরই এটা শুরু হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম, তারপরে হাওর এলাকায়, উপকূলবর্তী এলাকায় তাদেরকে আমরা 70% প্রণোদনা দিচ্ছি। আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি আমরা যান্ত্রিকরণে যেতে পারবো। কৃষি মন্ত্রণালয় বলছে এই প্রণোদনা সুবিধার অপব্যবহার যেন না হয়, তাই কৃষি কার্ডধারী কৃষকদেরই এই সুযোগ দেওয়া হচ্ছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক এই প্রকল্প দেশজুড়েই বাস্তবায়িত হবে। আমরা কৃষিটাকে সার্বিক যান্ত্রিকীকরণ করতে যাচ্ছি এবং কৃষিকে প্রক্রিয়াজাত করে আধুনিক কৃষিতে পশ্চিমা বিশ্বের কৃষির মতো, এতে উৎপাদন খরচ কমে যাবে। এমনকি আন্তর্জাতিক বিশ্বে যদি আমরা এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রেও আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশের 74% আবাদি জমিতে ধান চাষ করা হয়। এক্ষেত্রে অপ্রচলিত এবং অকৃষিজ পণ্য উৎপাদন বাড়াতেও যান্ত্রিকীকরণের উপর জোর দেন কৃষিমন্ত্রী। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 6 মাস পর খুলে দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাজধানীর লালবাগ কেল্লা। তাই তো বিকাল গড়াতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই জায়গাটি। অন্যদিকে জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি খুলবার সিদ্ধান্ত আসছে দ্রুত, এমনটাই জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। সুকন্যা মেরির প্রতিবেদন।
রাজধানীর প্রত্নতত্ত্ব নিদর্শন লালবাগ কেল্লা 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের প্রাচীন এই স্থাপত্য। দীর্ঘ 6 মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক এই স্থাপত্যটি। তাই তো বিকেল গড়াতেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার নিদর্শন লালবাগ কেল্লা। করোনার জন্য এই উপলক্ষে তো অনেক কিছু বন্ধ ছিল, ঈদ গেল, কোরবানি ঈদ গেল, রোজার ঈদ গেল, এই উদ্দেশ্যেও ঘোরা হলো না। এই জন্য আজকে একটু টাইম পেয়েছি, এই জন্য বাবুদেরকে নিয়ে এসে দেখা যাচ্ছে একটা সপ্তাহে একটা দিনই সময় থাকে, এই সময়টাকে মানে মানুষ একটু ফ্রিডম চায়। মাস্ক পরে এসেছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি। অনেকদিন পরে সবার সাথে ঘুরতে এসেছি, আমার সাথে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। করোনার প্রাদুর্ভাবের মধ্যে পর্যটক এবং দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে এসব জায়গায়। তবে সেক্ষেত্রে এখনও উদাসীন অনেকেই। মাস্ক আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, পরে আরেকটা কিনতে পারেন না, মানে রাস্তায় ফেলে দিয়েছিলাম। ওয়ান টাইম মাস্ক গামে তো বিজ্জা যায় গিয়া ছবি তুলতেছিলাম আমরা, এই জন্য মাস্ক পরেননি। জি। এদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসেই খুলতে পারে জাতীয় জাদুঘর। জনসচেতনতার সকল কার্যক্রম থাকবে সেখানেও। জাতীয় জাদুঘর খুলে দেওয়া হবে সিদ্ধান্ত দিয়েছি। অনলাইন বুকিংয়ের মাধ্যমে আসবে, যাতে সমাগম বেশি না হয়। এই কোভিডের কারণে সক্ষমতা স্বাভাবিকভাবেই কমেছে, প্রয়োজনে আমরা ছাড় দিব। সংস্কৃতি অঙ্গনের আঁতুড়ঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমির খুলবার সিদ্ধান্তও নেওয়া হবে দ্রুত, এমনটাও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদের নিচে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4881 জনে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1541 জন। মোট আক্রান্ত 3,45,805 জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 12.11% এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 19.25%। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 72.97% এবং মৃত্যুর হার 1.41%। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ এবার যুক্তরাজ্যে বইতে শুরু করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার এক সাক্ষাৎকারে জানান, তিনি আবারও পুরো দেশ জুড়ে বড় ধরনের লকডাউনে যেতে চাইছেন না, তবে প্রয়োজন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর কড়াকড়ি আরোপ করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে সারা বিশ্বে নতুন করে ভাইরাস সংক্রমিত হয়েছে একদিনে 3,13,000-এর বেশি মানুষ, যার মধ্যে শুধু ভারতে আক্রান্ত 92,700। গেল এক মাসে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে প্রায় 25 লাখ মানুষের। গেল 2 সপ্তাহে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের হার একই গতি বজায় থাকাতে অচিরেই ভারত যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে সর্বোচ্চ ভাইরাস আক্রান্ত দেশের তালিকায় প্রথম স্থানে উঠে যাবে। এদিকে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। এ নিয়ে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 3,06,00,000 ছাড়ালো। করোনার টিকা আসার আগেই অর্ধেক বরাদ্দ দিয়ে রেখেছে ধনী দেশগুলো। আর বাজারে ভ্যাকসিন আনতে যখন মরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, তখন নিরাপদ ভ্যাকসিন নিয়ে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এবার রাশিয়ার ভ্যাকসিনে দেখা মিলেছে পার্শ্ব প্রতিক্রিয়া। এদিকে মডার্না ও ফাইজার তাদের ভ্যাকসিনের ব্লু প্রিন্ট প্রকাশ করেছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনা প্রতিষেধক এখনো বাজারে আসেনি, অথচ এরই মধ্যে বুকিং হয়ে গেছে অর্ধেকের মতো টিকার ডোজ। বিশ্বের ধনী দেশগুলো মোটা অঙ্কের টাকা দিয়ে এই বরাদ্দ দিয়ে রেখেছে। সম্প্রতি অক্সফামের এক সমীক্ষায় এমন তথ্য উঠে আসে। বাজারে যখন ভ্যাকসিন আনতে মরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে নিরাপদ ভ্যাকসিন নিয়েও প্রশ্ন উঠেছে। এবার অক্সফোর্ডের পর রাশিয়ার ভ্যাকসিনে দেখা মিলেছে পার্শ্ব প্রতিক্রিয়া। বলা হয়েছে, রাশিয়ার টিকা প্রয়োগের পর প্রায় 14% স্বেচ্ছাসেবী পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন। এ অবস্থায় ভারতে 10 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছেন রাশিয়া। আর আগামী নভেম্বর থেকেই তারা ভারতে টিকা সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে করোনা ভ্যাকসিনে নীল নকশা প্রকাশ করেছে মডার্না এবং মার্কিন কোম্পানি ফাইজার। বৃহস্পতিবার কোম্পানি দুটি তাদের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ব্লু প্রিন্ট প্রকাশ করে। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের আবারও বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। খেলার খবর।
আফগানিস্তানের নারীদের নাম প্রকাশ নিয়ে দীর্ঘদিনের সংস্কার ভেঙে অবশেষে সন্তানের জাতীয় পরিচয়পত্রে থাকছে মায়ের নাম। এখন থেকে বাবার পাশাপাশি মা হিসেবে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে আফগান নারীদের নাম। বৃহস্পতিবার এই সংক্রান্ত আইনের সংশোধনীতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি। এ বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেয়েদের নাম সংযোজনের ঘোষণা আসে। এবার খেলার সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ হবে কিনা সময়ের সাথে সেই প্রশ্ন জোরালো হয়ে উঠলেও দুই দেশের বোর্ডই প্রস্তুতি নিচ্ছে সিরিজকে কেন্দ্র করে। এজন্য শুক্রবার টাইগার ক্রিকেটার ও স্টাফদের করা হয়েছে করোনা পরীক্ষা। অন্যদিকে টেস্ট সিরিজকে সামনে রেখে 23 সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শুরু হয়েছে অনুশীলনও। সিরিজের সবশেষ অবস্থা জানাচ্ছেন পার্থ বণিক। দীর্ঘ 6 মাস মাঠের ক্রিকেটে অনুপস্থিত টাইগাররা। এমন সময় লঙ্কান ক্রিকেট বোর্ডের নানা শর্তে আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়েও অস্বস্তিতে আছে বিসিবি। লঙ্কান বোর্ডের চূড়ান্ত বার্তার উপর নির্ভর করছে এই সিরিজের ভাগ্য। তবে অবস্থা যাই হোক, এখনই সফরের ব্যাপারে উপসংহার টানছে না কোনো পক্ষ। তাই সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দফায় শুক্রবার করোনা পরীক্ষা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফদের। এদিকে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি, সেক্রেটারি ও প্রধান নির্বাহীকে কেন্দ্র করে গঠিত ডেলিগেশন টিম দেখা করেছে প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও আর্মি কমান্ডার শাভেন্দ্র সিলভার সাথে, যিনি কিনা দেশটির কোভিড-19 টাস্ক ফোর্স কমিটিরও প্রধান। লক্ষ্য টাইগারদের কোয়ারেন্টিনের সময়সীমা, অনুশীলন সুবিধা সহ আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে দেন দরবার। লঙ্কান বোর্ড সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, আর্মি কমান্ডার কয়েকদিনের মধ্যেই প্রস্তাবনাগুলো নিয়ে তাদের ফিরতি জবাব দেবেন। কোয়ারেন্টিন নিয়ে সময় অপচয় হলেও সফর পেছানোর কোনো চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন অ্যাশলে, কেননা এরই মধ্যে চার্টার্ড ফ্লাইট সহ অন্যান্য বুকিং সম্পন্ন করেছে বিসিবি। অন্যদিকে বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার 23 সদস্যের প্রাথমিক স্কোয়াড। কলম্বোর প্রেমাদাসায় কোচ মিকি আর্থারের তত্ত্বাবধানে শুরু হয়েছে অনুশীলনও। ট্যুরের অনিশ্চয়তা কাটলেই দলের সদস্য সংখ্যা কমিয়ে আনা হবে 15-তে। শ্রীলঙ্কা গণমাধ্যমের খবর, পুরো সফরে পেসারদের সুবিধা দিতে তৈরি করা হচ্ছে সিমিং উইকেট। পার্থ বণিক, নিউজ 24। সংবাদ আয়োজন সাথে থাকার ধন্যবাদ সবাইকে।